আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন। ওয়ালাইকুম। আমার কাছে যে খবর, আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আমার বিশ্লেষণ এবং আমার যেটা ধারণা, তার উপর করে আমি আপনাদেরকে বলে রাখি, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরবে, এটা বাস্তবতা। আওয়ামী লীগ, যেটা আওয়ামী লীগের লোকজন, বাংলাদেশের ভেতরে যে আওয়ামী লীগের কোটি কোটি ফলোয়ার, তাদের লাখ লাখ অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা যে ধরনের আওয়ামী লীগ চান, এই ধরনের আওয়ামী লীগে ফিরবে। তবে সেটার সময়টাও যদি বলেন, আমার ধারণা থেকে সেই সময়টা হচ্ছে এবছরের শেষ দিকে কোনো না কোনো একটা পরিবর্তন হবে। যত আলোচনাই হচ্ছে শিন শারমিন দিয়ে আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী দিয়ে আওয়ামী লীগ, আইবি রহমান আওয়ামী লীগ, সেগুলো আসলে ততটা বেশি গুরুত্বপূর্ণ কিনা, এগুলো এখনো ম্যাচিউর পর্যায়ে তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছেন না। যাক, আমি যার বক্তব্যটা করছি বা যার বক্তব্যটা আপনাদের তুলে ধরছি, আপনাদের কাছে মনে হতে পারে এমন কি, কিন্তু আমার কাছে গুরুত্ব হলো ভদ্রলোক বিএনপি। তিনি গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সাংঘাতিক টুকুর ভূমিকা ছিল, এবং আওয়ামী লীগ যেন বিন্দু পরিমাণ কোথাও চান্স না পায়, ইউনূস গভর্নমেন্ট সময় পর্যন্ত কিন্তু সেই জায়গায় তিনি ছিলেন। তিনি কিছু কথা বলছেন, সেই কথাগুলো আগে একটু জেনে নেই, তারপর মাঝে একটু বলি আপনাদেরকে। তিনি কিন্তু বিএনপিতে জয়েন করেছেন, বিএনপিতে ইলেকশন করেছেন, ফেল করেছেন। হয়তো পাশ করলে তার গুরুত্বটা আরেকটু বেশি থাকতো, কিন্তু বিএনপির মধ্যে থেকে তিনি কথাগুলো বলছেন। এই কথাগুলো বলার কারণে নিশ্চয়ই বিএনপির কাছে তার জবাবদিহিতাও করতে হবে না। তিনি বলছেন আওয়ামী লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে না, জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। ওই যে ছাত্রলীগের সাবেক নেতারা এনসিপি করতে পারবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে না, আমি চাই, আমার ইচ্ছা যে আওয়ামী লীগের লোকজন দলে দলে গিয়ে এনসিপিতে যোগ দেয়। আমি একটু দেখতে চাই যে এই লোকগুলা এনসিপিতে যোগ দিলে পরে এনসিপি অবস্থাটা কি হয়, এবং যখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা উঠে যাবে তখন এনসিপি এর মূল্যটা কি দিয়ে দেয়। কারণ আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগ থেকে পরিবর্তন হচ্ছে না, যেমন বিএনপি খুব 17 বছরে বহু বিএনপির কোটি কোটি মানুষ আমরা চিনি, দেখেছি এই দেশে, তারা দাঁতে কামড় দিয়ে পড়েছিল, বিএনপি ছেড়ে যায়নি। কিছু পরিবর্তন, এগুলো হাইব্রিড, এরা চিরকালই ক্ষমতাসীন দলের লোক, হাইব্রিড বিএনপি, হাইব্রিড আওয়ামী লীগ, কিন্তু অরিজিনালটা চেঞ্জ হয় না। আওয়ামী লীগের লোকজন চেঞ্জ হওয়ার, আপনি দেখবেন যে এত ঝড় তুফানের মধ্যেও দল বদলের পরিমাণটা তুলনামূলক অনেক কম। তো এনসিপি নাহিদ ইসলাম যতই বলুক, টোপ দেখ যে আগে ছাত্রলীগ করছে, এখন আমাদের এনসিপিতে আসলে সমস্যা নেই, আমরা আশ্রয় দিব, আমরা এক সময় আওয়ামী লীগ হবো, বহু দূরকাবাদ। যাক, রাশেদ খান বলেছেন আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। রবিবার সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। নাহিদ ইসলাম এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন রাশেদ খান। বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলে বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামাতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে, আশা করি এটাতে এমপি হাসনাত আব্দুল্লাহ কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন। মজার একটা খেলা খেলেছে রাশেদ খান। রাশেদ খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের শোতে আসার জন্য, ব্যাটে বলে মিলে নিয়ে আরেকটা টক শো আছে, নিশ্চয়ই এই কন্টেন্ট আপনারা দেখবেন যারা দেখতে দেখতে, অন্তত এখন পর্যন্ত সেই প্ল্যান আছে রাশেদ খানকে নিয়ে এই দুটি বিষয়ে। এবং এর আগের দিন তিনি হুট করেই বললেন যে নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলাম শিবিরের লোকজন, মানে গণ অধিকার পরিষদের ভেতরে থাকা, তারা কাজ করছে। ফিরে আসেন আওয়ামী লীগ প্রেক্ষাপটে। রাশেদ খান এখন বিএনপি নেতা হিসেবে কথাটা বলছেন। বিএনপি কিন্তু এই টুকটাক কাজটা করেছে, সংসদে আইন পাশের, এটা বিএনপি করতে হতো, বিএনপি এর বাইরে যাওয়া সম্ভব ছিল না। আর বিএনপির নেতারা ঢাকঢোল পিটিয়ে এনসিপির মতো, কিন্তু এটা সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান তো নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউই কিন্তু বলছে না যে আওয়ামী লীগকে আর জীবনে আমরা বাংলাদেশে আসতে দিব না। তারা কেউই বলছে না
আওয়ামী লীগ এই দেশ থেকে চিরতরে মুছে গেছে। তার শুধু বলছে আওয়ামী লীগ তার কুকর্মের ফল পাচ্ছে। এটা অনেকেই মনে করেন আওয়ামী লীগ যে অবস্থায় চলে গিয়েছিল এই অবস্থায় আওয়ামী লীগ ছিল না। এই যে এখন যারা আওয়ামী লীগ এরা হলো পোর খাওয়া অরিজিনাল আওয়ামী লীগ, পোর খাওয়া আওয়ামী লীগ। এই আওয়ামী লীগরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের কাউকে দেখা যেত না। আমি এর আগে একটা আলোচনা আপনাদেরকে বললাম না, যারা বিপদের দিনের আওয়ামী লীগ, সুদিন আসলে এদেরকে মূল্যায়ন করা হয় না, এদেরকে সামনেও দেখা যায় না, এদেরকে পেছনে ঠেলে রাখা হয়। সেই পেছনে ঠেলে রাখা জনগোষ্ঠীটা অনেক বড়, সে অনেক বড় জনগোষ্ঠী দিয়ে একটা আওয়ামী লীগ ফিরে আসবে। এইটা বাংলাদেশের বাস্তবতা বলে, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে যে বিএনপিকে দমিয়ে রাখা যায়নি, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা যায়নি, ফলে আওয়ামী লীগের মতন সমর্থন পুষ্ট একটা দলকেও নিষিদ্ধ করা যে কোনো সরকারের জন্যই সো টাফ। যে দেশের প্রধানমন্ত্রী পাস্ট বলতে গিয়ে ফিউচার বলে ফেলে সংসদে দাঁড়িয়ে, যেই দেশের প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে, যে দেশের প্রধানমন্ত্রী, যে লোক মারা গেছে ৭৬ সালে, বলেন যে ৭৯ সালে এসে তিনি জিন্দা হয়ে তিনি ধানের শীষ মার্কা দিয়ে গেছেন, যে প্রধানমন্ত্রী এমন সব কথা বলে যেগুলো হাস্যকর, তার বয়ান, যাকে আমি মুস্তাকা প্রধানমন্ত্রী বলি, তো সেই প্রধানমন্ত্রীর সরকার কতটুকু কূটনৈতিক বুদ্ধি রাখতে পারে বলে আপনি মনে করেন? সম্ভব না তো। তিনি যে উপদেষ্টা যাদের রেখিয়েছেন, যাদের উপদেষ্টা হিসেবে অপদেষ্টা হিসেবে রেখেছেন, দেখলাম তো বাঘা উপদেষ্টা সব। ওই ভারতের কিছু গালি দিলেই আপনি উপদেষ্টা এই দেশে, বাংলাদেশে। মানে ভারতের যদি গালি দিতে পারেন আর বঙ্গবন্ধুকে গালি দিতে পারেন, আওয়ামী লীগকে সমালোচনা করতে পারেন, তবে আপনি বাংলাদেশের উপদেষ্টা হয়ে যাবেন। সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক অথবা সেটা মানে রাজনৈতিক দলের সরকার হোক, সেটা অনুরোধের আসরের ইলেকশন হোক অথবা ইলেকশন সারার সরকার হোক, আপনি বঙ্গবন্ধুকে গালি দিবেন, ভারতকে গালি দিবেন, একটু এক চিমটি, এক মুঠো হিন্দু বিরোধিতা, এক মুঠো বঙ্গবন্ধু বিরোধিতা, আর এক গাবলা আওয়ামী লীগ বিরোধিতা মিক্সার করবেন। যে স্যালাইন, এই স্যালাইন যদি খাওয়াইতে পারেন, আপনি উপদেষ্টা হইতে পারবেন, প্রধানমন্ত্রী তো আবার সেক্রেটারি হইতে পারবেন, আপনি আর কিছু না হলেও আপনি রাষ্ট্রদূত দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই কূটনীতিক, এই বুদ্ধি দিয়ে আপনি কি করবেন? শুধু ভারত বিরোধিতা দিয়ে তো আপনি দেশ চালাইতে পারবেন না। দেশ চালাইতে গেলে সারা পৃথিবীর জ্ঞান লাগবে। আমরা তো বড় বড় পণ্ডিত না, কিন্তু আমরা তো বুঝি। আর বিএনপির মুরদি নাই, জামাতের মুরদি নাই ইরানের পক্ষে বিবৃতি দেয়া। আমার তো বলে আমি নাকি ইরানের বিরুদ্ধে, আমি তো ইরানের বিরুদ্ধে থাকবোই, কারণ আমি তো তেহরানের কোনো কষায়ের পক্ষে তো আমি নিতে পারবো না। আমি কেন ইরানের বিরোধিতা করবো না? আমি আমি মানবতাবাদী মানুষ, পৃথিবীর সব জায়গায় বিরোধিতা করি মানবাধিকার যদি লঙ্ঘন হয়। ইরান যখন মানবাধিকার লঙ্ঘন করে, তাদের বিরোধিতা কেন করবো না? ওটাও করতে হবে। আপনি শুধু ইসরায়েলের মানবাধিকার বিরোধিতা দেখবেন, আপনি আমেরিকা মানবাধিকার লঙ্ঘন এটা দেখবেন। ইরান যখন মানবাধিকার লঙ্ঘন করে, তখন আপনারা কোথায় থাকেন? নাকি নিজের পেটের পোলার পিছনে থাপড়া দিলে হাতে ব্যথা পান? দিস ইজ দ্য প্রবলেম। আপনারা সিলেক্টিভ মানবতাবাদী, আমরা সিলেক্টিভ মানবতাবাদী নই। আমরা সব মানবতা বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু যখন আপনাদের সামনে ইরান আসে, যখন আপনাদের সাথে সৌদি আরব আসে, তখন ওটার বিরোধিতা করেন না। ফেলানির সীমান্তে গরু চুরি, মুরগি চুরি, ছাগল চুরি, শাড়ি চুরি, কাপড় চুরি, ফেনসিডিল আনতে গিয়ে মারা গেলে ফেলানি গ্যাংয়েরা বাংলাদেশে তেল কাম হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। ভাঙ্গু মুসলমান রাজনীতিবিদ, হিন্দু, মানে কিছু হিন্দু মানুষও, বৌদ্ধ খ্রিস্টানও কিছু, আবার বিএনপি জামাত চিকরাচিকরি শুরু করে দেয়। সৌদি আরব থেকে যখন পেট বানায় পাঠায় দেয়, সৌদি আরব থেকে যখন পাগল বানায় পাঠায় দেয়, রেপ করতে করতে, ধর্ষণ করতে করতে, লাইতে সোজা করে ফেলে সেকা দেয়, তখন ফেলানির ভাই, ভাতিজা, বন্ধু, খালা শ্বশুর, মামার শ্বশুর, আত্মীয় স্বজন কাউরে কথা বলতে দেখি না। তখন ফেলানির চাচা, ভাতিজা, ভাই বোনেরা সব নীরব হয়ে যায়। তখন শাহবাগও কাঁপে না, পল্টন ময়দানও কাঁপে না, বাইতুল মুকাররমও কাঁপে না, কোনো মসজিদের মিম্বরও কাঁপে না। কিন্তু একটা মেয়ে যদি ভারতে গিয়ে পেট বানায় এরকম লাথিতে বের করে দিত, ভারত থেকে চাকরি নিয়ে গেলে, ভিসা করে সৌদি আরব গিয়েছে, আসার সময় জিন্দেগি তেজপাতা, কেউ সম্ভব। তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? আপনি ইরানে মানবাধিকার ধ্বংস হয়েছে বললেন। ইরান যখন মানবাধিকার, আসলে এই কথাটা আমি, মানে অনেকে আবার বলবে যে ভাই নাই, তখন বলাটা আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি। ইরানের কারণে কত লক্ষ মুসলমান মারা গেছে মিডল ইস্টে,
ইরান যে হিজবুল্লাহ নামের সন্ত্রাসী সংগঠন বানাইছে, হামাস নামের সন্ত্রাসী সংগঠন বানাইছে, হুতি সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র দেয়, সেটা সন্ত্রাস না? ওই দুবাই এবং সৌদি আরবের কারণে ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সুদানে দুবাইয়ের কারণে লোক মারা যায়। তখন আপনাদের মানবতাবাদ এবং মুসলিম প্রেম, ইসলাম প্রেম কোথায় যায়? যখন পাকিস্তান হামলা করে আফগানিস্তানের শিশু মেরে ফেলে 1 বছরের, 70 বছর বৃদ্ধ মেয়ে মেরে ফেলে প্রথম রোজার দিন, তখন আপনাদের ইসলাম প্রেম, মুসলমান প্রেম কোথায় যায়? এটা আমি বললে ফরিদ পেয়ে ইহুদি নাসারা হয়ে গেছে। তোরে এজাইলাম দিতেছে, তুই এজাইলামের জন্য এগুলা করাস। তোর ইহুদি নাসারা টাকা দেয়, ভারত টাকা দেয়, আওয়ামী লীগ তো টাকা দেয়, এটা আওয়ামী লীগ তোমার টাকা বস্তায় বস্তায় টাকা দেয়, ওটা তো কোনো কথাই নেই। এই হচ্ছে আমাদের দেশের মানবতা। যেটা আমি ইরানের যেটা বললেন, আমাদের যে আপনি কূটনীতির কথা বলতেছেন, বাংলাদেশের রাজনীতি তো বোঝার ক্ষমতা তারেক রহমান। আমি ভেবেছিলাম এই ভদ্রলোক 17টা বছর বিদেশে ছিল, আমি ভেবেছিলাম অনেক জ্ঞানী হয়ে ফিরে আসবে। এটা আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন করবেন, এটা আমার একটা ধারণা ছিল অবচেতন মনে। কিন্তু কিছু শিখে নাই, বরং আরো বড় গবেট হয়ে ফিরেছে। অর্থাৎ ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়াই বানবে, ঢেকিরে যদি বেহেস্তেও বাড়ানোর কাম কি বাড়াবে না? ঢেকির তো আর কোনো কাম, ঢেকির আর কোনো কাজ হবে না। তো তারেক রহমান 17 বছর ওখান থেকে এসে বাংলাদেশে কি শিখছে? কিছুই না। আমি অনেকের কাছে শুনেছিলাম তিনি নাকি সেখানে ডক্টরেট ডিগ্রি নিতেছেন, পরে দেখলে সব ভুয়া। কেউ তো বলে সে 8 পাস, আমি বলি না। এই যে আমির হারামজাদা নাকি আমাদের কেমপি, সে তো বলছে সে নাকি ইন্টারমিডিয়েট পাস, টিটকারি দেয়। আমি বলি নাই, কারণ আমি জানি তারেক রহমান মাস্টার ডিগ্রি করে, আমি এখনো তাই জানি। আমার তত ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু এরা বলে, এই জামাতের এমপিরা বলে ওই আমির হারামজাদার বিরুদ্ধে কিন্তু সমালোচনা করে না। কিন্তু আমি যদি বলি তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মরা বাপ মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে বিএনপিরা, পারলে 2-1টা জামাতি ভোট ওইখানে গালি দিবে বিএনপির পক্ষে। একটা উদাহরণ দিই আপনাকে, মৌলানারা ভাসানীকে একজন বলেছে, তুই কিসের মৌলানা, তুই তো ভাসানী এভাবে টিটকারি দিছে যে তুই তো মাও সেতুং মৌলানা, কমিউনিস্ট মৌলানা, এগুলো গালি দিছে। আজ পর্যন্ত শুনেছেন যে সেই যে ব্যক্তি এই কথা বলেছে তার বিরুদ্ধে জামাত, বিএনপি, এমনকি খোদ ভাসানীপন্থী, এমনকি খোদ ধন্যবাদ নরসিংদী থেকে যিনি দেখতেছেন, যে এমনকি টাঙ্গাইলের মৌলানা ভাসানীর যে নাতিপুতিরা আছে পোলাপান, তারা প্রতিবাদ করেছে? করে নাই, করবার সাহস তাদের নাই। কেন? কারণ লোকটা আওয়ামী লীগ না। যিনি ভাসানীকে এই ভাষায় গালি দিয়েছেন তিনি আওয়ামী লীগ না। আমি এটা পড়ে দিয়েছি, সেইখানে অনেক সমালোচনা, এমনকি আওয়ামী লীগের লোকজন কমেন্টস করেছে, বঙ্গবন্ধুকে টেনে এনেছে। কিন্তু আমি যে উদ্দেশ্যে পোস্টটা দিলাম, এই যে মৌলানা ভাসানীকে গালি দিল, যে গালি দিছে তার বিরুদ্ধে একটা লোক কথা বলে না। কারণ কি? কিন্তু এটা যদি আমি বলতাম যে মৌলানা ভাসানী তুই কি থেকে কোথাকার মৌলানা, কে তোরে মৌলবী বানাইছে, বা আমি যদি বলতাম, বা আমার বাপে বলতো, বা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলতো, এতক্ষণ দেখতেন কলামের পর কলাম, টকশোর পর টকশোর দিয়ে দিত। কিন্তু ওই যে আওয়ামী লীগ বলে নেই, এটা আমি অপ্রাসঙ্গিক ভাবে আপনার এখানে আনলাম। কূটনীতি হচ্ছে তারেক রহমানের যে কূটনীতি, আপনি দেখেন তার উপদেষ্টা কারা? এসিগেট রিজভী সাহেব, যে 5টা ভোট পাবে না সে সাকি, ডাক্তার জাহেদ পেতিপাড়া 5টা ভোট পাবে না, জনগণের সাথে যার সম্পর্ক নেই। আর এদের রাজনৈতিক মেধা তো আমাদের বোঝা হয়ে গেছে এখন এই কয়দিনে। এরা হলো তার তার মানে কি হবু রাজার গবু মন্ত্রী, নাকি গবু রাজার হবু মন্ত্রী, এরকম কিছু আছে না? মানে যেমন ছাড়িন দেয় তেমনি ঘাতক। এরা পারবে? এদের মুরত নাই ইরানের পক্ষে একটা শব্দ পক্ষে বলার, কারণ এরা তো মুসলেখা সরকার। এমনি বলি না তো আমি। কালকে যদি ইরানের পক্ষে বিবৃতি দেয়, এমনি তো হাতে পায়ে ধরতেছে রাশিয়া থেকে তেল আনবে। এখন শুনতেছি রাশিয়ার তেল আনার অনুমতির খবরও নাকি ভুয়া, কতটুকু সত্য জানি না, দুইটাই আসতেছে। এখন এই আমেরিকার তেল তো আনতে পারবে না। এই ভয়ে, আমেরিকার ভয়ে ইরানের পক্ষে বিবৃতি দেওয়ার মুরত নাই এই মুসলেখা সরকারের। আমার ভাবির পোলারা বিবৃতি দিয়েছে, আমার ভাবির পোলারা না তো মুসলমান হয়ে গেছে। তারপরে বিএনপির না এত বড় বড় মুসলমান, জামাত তো বেহেশতের টিকিটি বিক্রি করে। মানে আমার ভাবির পোলারা আর জামাত হইলো মুসলমান, বিএনপি তো মুসলমান, সব মুসলমান। বাংলাদেশে এখন ওই আপনার কৃষ্ণনন্দীয় মুসলমান, বাংলাদেশে তো কোনো হিন্দু নাই। এমনকি নিতাই রায়ও মুসলমান, ওই নিতাই রায় নাকি যিনি কি সংস্কৃতি প্রতিমন্ত্রী, গয়েশ্বর রায়ও মুসলমান। নিশ্চিত থাকেন আপনি এরা মুসলমান, চিন্তায় চেতনায় অন্তত মুসলমান, রাজনীতিতে মুসলমান। এদের জীবনে শুনছেন যে সনাতন সংখ্যালঘুদের পক্ষে কথা বলতে? কোনোদিনই বলবে না, বলতে পারে না, হিম্মতই তাদের নাই। তেমনি এই বিএনপি সরকারের, এই মুসলেখা সরকারের এবং মুসলেখা সরকারের সরকারি বিরোধী দল জামাতের আর আমার ভাবির বলাদের, তাদের আবার পার্ট এন্ড পার্সেল, তাদের কোনো মুরদি নাই ইরানের পক্ষে বিবৃতি দিতে।
কারণ এত সবাই আমেরিকার গোলাম ইবনে গোলাম, বলবে কিভাবে? আর এদের যে কূটনীতি এত দুর্বল, এদের আপনি বলতেছেন এদের কূটনৈতিক তৎপরতা, আরে ভাই এদের কূটনৈতিক আকল থাকলে তো কূটনৈতিক তৎপরতা দেখাবে। যারা যেই দেশের ক্ষমতায় নেওয়ার আগে উড়োজাহাজে উঠার আগে ফ্রান্স থেকে বলে 7 সিটা খায় বলবে। আকলের মানে জ্ঞানের বহর বুঝতে পারছেন তো, রাজনৈতিক জ্ঞানের বহর। সেই লোক আসছিল, সেইখানে তারা আমার ভাবির পোলার ছিল উপদেষ্টা নাকি অপদেষ্টা, আবার তারাই এখন এমপি হয়েছে অনুরোধের আসরে। এদের কি আকল থাকবে? আর বিএনপির আর কেসি গেটরেজবি সাহেব, যিনি যিনি মোটামুটি তার বউ কোন কোন কাপড় পরে ইন্ডিয়ান সেগুলো পুড়ছে না আমরা দেখেছি, শুধু পেন্টি আর ব্রাটা এনে পোড়াটা বাদ রেখেছিলেন। তো এরকম আকল আলা তো বিএনপির একজন নেতা যখন ভারতীয় পণ্য পুড়ে ফেলে, তার মানেটা কি দাঁড়াইলো? যে সারা জীবন ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু ঘরে তার সব ভারতীয় মাল। তো এই যে আপনি বলেন কূটনীতি, তো কূটনৈতিক জ্ঞানী মাথাই নাই, তার ব্যথা কিসের? এরা আসছে গোলামি করতে। আপনি যদি আপনার কাজের বেটি রে বাড়ির দায়িত্ব দেন, অথবা আপনার কামের সেরা রে দোকানের দায়িত্ব দেন, তার নিজের সকল আছে, তার যা বলে দিচ্ছেন তাই তো করবে, আর বাইরে তো করতে পারবে না। অন্যগুলো করতে তো সে ভুল করবে। সুতরাং বাংলাদেশে যারা এখন যারা কূটনীতিক খারাপ, এদের দেখেন তো কূটনীতি, এদের আপনি যে উপদেষ্টা 5 জন আছে, নাম জানেন আপনি? আমি লিখিত দিতে পারি, আপনি 5 জন নাম বলতে পারবেন না, এরকম ফিগার নিয়ে আসছে। আর যেগুলো 2-3 জনের নাম জানে, ওগুলো আমরা বলার কারণে মানুষ চিনে নাকি এদের কেউ? যেই দেশের রাজনীতিবিদদের হাতে রাখতে হবে। জাহেদ কি রাজনীতিবিদ? সাকি কি রাজনীতিবিদ? সারা জীবন ব্যাগ টানলো বামপন্থীদের, তারপর পায়ে সিগন্যাল দিয়ে ডাইনে চলে গেল, ডাইনে থেকে আবার আল্ট্রা ডাইনে চলে গেল। এই পেতি পাড়া জাহেদ ডাক্তার, তারে দেখলাম আমরা সারা জীবন মান্না ভাইয়ের জুতা টানলো, কোথাও জায়গা হবে না। হঠাৎ করে দেখলাম তারেক রহমানের উপদেষ্টা, ডালমে কুস্তো কালা থা, সব জায়গায় সুপার উস্তম থাকে, সব জায়গায় সুপার উস্তম থাকে। তো এরা হচ্ছে সুপার উস্তম। এরাই যে ল্যাং মারবে না কয়দিন পরে, তারেক রহমানের ল্যাং মারবে না, আপনি কেমনি বুঝলেন? যে অন্য জনের কামলা খাটে, সে তো আরেকজনের কামলা দিতে পারে, বেশি মাইনা দিলেই কামলা দিবে। কালকে যদি আওয়ামী লীগ বলে জাহেদ ডাক্তার তোরে আমি এই পদে রাখবো, তুই উল্টা শাকিরে যদি বলে তোরে আমি চাইনাতে পাঠাবো, তোর চাইনিজ কোটায় আমরা বানাবো, মন্ত্রী বানাবো, কালকেই তো উল্টাই দিবে আবার। তো কূটনৈতিক জ্ঞানে এই সরকার অত্যন্ত দুর্বল, কূটনৈতিক চিন্তা চেতনা খুবই দুর্বল, মানে সেটা ভাষায় প্রকাশ করবো মতো না। নইলে এই তেলের সমস্যা এতদিন সমস্যা সমাধান হইতো। বাংলাদেশের 95% মানুষ ইরানের পক্ষে, অথচ ইরান থেকে তেলের জাহাজ আসতেছে না। এটা টোটালি সরকারের ব্যর্থতা, সরকারের উপদেষ্টাদের ব্যর্থতা, সরকারের চামচা মন্ত্রীদের ব্যর্থতা। আমাদের কপালে এই জন্য শুনে লেগেছে। আপনি দেখেন ভারতকে মনে করা হচ্ছে যে ইরানে যখন যুদ্ধ হয় আক্রমণ করে, এগুলো সব ভারত জানে। এমনকি ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তির সম্ভবত আছে, গোপনে তো আছেই। তাহলে সেই ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার পরও ইরান থেকে সে তেল আনতেছে কম দামে। এই যে কূটনৈতিক তৎপরতা, ভারতের কাছ থেকে তো একটু শেখা উচিত। কিন্তু বাংলাদেশের মানুষ তো শুধু শিখে, ভারতের মানুষ হাগে মুতের বাথরুমের বাইরে, এটা ছাড়া তো আর কিছু শিখে নাই। বাংলাদেশের মানুষ শিখেছে ভারতের লোক গোমূত্র পান করে, কিন্তু হাদিসে যে আছে উটের মুখ খাওয়ার কথা, এটা আর তারা ভুলে গেছে। পৃথিবীর কোথাও কোনো সনাতন ধর্মের কোনো গ্রন্থে লেখা নাই উটের মুখ খাও, কোথাও লেখা নাই। অপ্রাসঙ্গিক হলো কথাগুলো আনতে হচ্ছে, আমি পাইনি আর কি, থাকতে পারে। কারণ সনাতন ধর্মের এত বই যে মানে পড়ে শেষ করা যায় না, এত ধর্মগ্রন্থ তাদের। এক এক বেদেই আছে লক্ষ লক্ষ, এক মহাভারতে আছে লক্ষ লক্ষ শ্লোক, রামায়ণে হাজার হাজার শ্লোক, পড়ে সারতে পারবেন না। তো আর বেদেও তো কথাই না, ওগুলো তো শ্লোক, অনেক শ্লোক, পড়ে শেষ করতে পারবেন না। তো সেইখানে কোথাও আমি পাইলাম না যে কোথাও লেখা আছে যে তোমরা গরুর মুদ খায়ও। কিন্তু সহি হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত, বলছে যে তোমরা উটের মুদ খায়ও। উটের মুদ খাওয়া লোকগুলো সারাদিন চিন্তা করে ভারত দুইটা জিনিস জানে ভারত সম্পর্কে, যারা গরুর মুদ খায় আর বাথরুমের বাইরে গিয়ে থাকে। কিন্তু এটা তারা জানে না বাংলাদেশের মানুষ যত পানি খায় না, পানি সারা জীবনে পানি খায় না এক একজন, তার সাথে 50 গুণ ভারতীয়রা মদ খায়। তারা পয়সা কমে খরচ করলো না, এতটুকু মাছ কিনে, এইটুকু মাছ কিনে, এইটুকু সারাদিন তারা মদ খায়। ভারতের মদের ফ্যাক্টরি সম্পর্কে এত ধারণা আছে? ভারতের রাস্তাঘাটে মানে দামি গাড়ি কতগুলো চলে তাদের ধারণা আছে? নাই বাংলাদেশের মানুষের। ভারতের একজন ধনী, পাকিস্তান বাংলাদেশ তাদের জিডিপি, বাংলাদেশ আর পাকিস্তানের জিডিপি সমান তাদের অর্থনীতি। 4-5 জন
যদি মনে করে 4-5 জন ভারতের যারা ধনী মানুষ মনে করে বাংলাদেশে পাকিস্তান কিনে ফেলবে, বাজেট কিনে নিবে, ভাড়া নিবে, পারে তারা, কিন্তু বাংলাদেশে এটা জানে। তো এদের কূটনীতি সম্পর্কে এত জ্ঞান কম যে এরা ভারতের কাছ থেকে ওই দুইটা ছাড়া শিখে না। ভারতের কাছ থেকেও যদি ভারতের ছাত্রও যদি হইতো কূটনৈতিক জ্ঞানে, তাহলে আজকে আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাইতো। সিঙ্গাপুর এখন বলবেন ভারত তো হইতে পারে নাই, ভারত হইতে পারে না আরেকটা কারণ, কারণ ভারতের ভিতর ভারতের অনেকেই ভারতে মনে করে পাকিস্তান তার শত্রু, মনে করে চীন তার শত্রু, ভারতীয়রা মনে করে, আবার ইদানিং বাংলাদেশ গজিয়ে উঠেছে মনে করে। কিন্তু আমার ভারত সম্পর্কে যতটুকু গবেষণা আছে, সম্ভবত আমি একমাত্র লোক বাংলাদেশের যিনি আমি 17টা প্রদেশ সম্পর্কে আমি ধারণা রাখি, সেখানে ফিজিক্যালি গিয়েছি 17-18টা প্রদেশ। ভারত সম্পর্কে আমার গবেষণা হইলো যে ভারতের শত্রু ভারতের ভিতরেই থাকে, সেই শত্রুরাই তাদের জন্য বিপজ্জনক, সেই বিষয়ে আমি গেলাম না। তো ভারতের কূটনৈতিক জ্ঞান সম্পর্কে যদি ছাত্র হইতো বাংলাদেশ, আজকে বাংলাদেশ সিঙ্গাপুর না হলেও থাইল্যান্ড হইতো, আর এগিয়ে যেত। কিন্তু আমরা তা নিব না, আমরা তো কোথাও থেকে ভালো জিনিস নিব না, আমরা ভালো জিনিস নিতে রাজি না। আর আপনি কূটনীতি যেটা বললেন, আমাদের কূটনীতিতে আমরা একেবারে পৃথিবীতে সবচেয়ে যদি দুর্বল কূটনীতির দেশ বলেন এই মুহূর্তে, সেটা হচ্ছে বাংলাদেশ। তার জন্য আমরা ব্যর্থ হচ্ছি, ব্যর্থ হবো। এগুলো ফাটেনি, মাটির মধ্যে আছে, এগুলো সাফ করতেছে কেন? আপনারা কি জানেন যে মার্কিন সেনাবাহিনী সেখানে ঢুকেছে, এগুলো পরিষ্কার করতেছে এবং তাদের লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। এই IRGS নাকি বিপ্লবী তেহরানের কসাইয়ের বিরাট দল, বিরাট ইমানদার, বিরাট সাহসী, শক্তিশালী, যারা আল্লাহ চৌথা আসমান পর্যন্ত দল করে ফেলতে পারে, তারা এখন লাল গালিচার সংবর্ধনা দিয়ে আমেরিকান সৈন্যদের নিয়ে ওগুলো এখন পরিষ্কার করতেছে ইরানের ভূমিতে। এটা বাংলাদেশের বাঙ্গদের বলে রাগ করে কমিউনিস্ট পার্টির, এটা শুনে তুই কি কস এগুলা বানায় বিষয়টা এরকম, আমি না এগুলো বানাই বলি। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তো হরমুজ প্রণয় শুনেন, আরবরা এবং ইরানিরা আমাদেরকে আসলে মুসলমান মনে করে। তো আরবরা তো মুসলমান মনে করে না, তারা তো ঘোষণাই দিয়েছে। শুধু আমাদের না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা ভারতবর্ষের মুসলমানদের তারা বলে আধা মুসলমান, বা কখনো বলে হিন্দু মুসলমান, বা মুসলমান হিন্দু বলে না, বলে এরা হিন্দু মুসলমান। আর ইরান কি বলে আমরা এখনো জানি না। এখন ইরানের একটা